অবসেশনের মূল হররের জায়গাটা এটাই। নিকি একটা রক্তমাংসের মানুষ থেকে ক্রমশ বিয়ারের একটা ডিজায়ার্ড অবজেক্ট হয়ে ওঠে, যার মধ্যে একই সময় দুটো আলাদা আলাদা সেলফ বা সত্তা প্রকট হয়ে উঠছে। বিয়ার আর ইয়ানের এই কন্ট্রাস্টটা এই ছবিতে গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখছি দুজন দুরকম পুরুষ হলেও তারা নিকিকে নিজেদের মতো করে কল্পনাই করে নিয়েছে। নমস্কার, আমি রণদীপ। আজ কথা বলবো অবসেশন ছবিটি নিয়ে। কারি বার্কারের প্রথম ফিচার ফিল্ম অবসেশন মুক্তি পেয়েছে এবং সারা পৃথিবী জুড়ে হইচই পড়ে গেছে। ভয়ের উৎসটা এখানে কোথায়? সুপারন্যাচারাল নাকি সাইকোলজিক্যাল কোনো উৎস? একটা মানুষের স্বতন্ত্রতা চলে যাওয়া তো হররের চিরকালীন ট্রোপ। এই ছবিতে সেটা আলাদা হচ্ছে কিভাবে? কারি বার্কার একটা পুরনো থিমকে সমসময়ের প্রেক্ষাপটে নতুন করে প্রতিষ্ঠাই বা কিভাবে করছেন? আজকের ভিডিওতে আমি এই সমস্ত দিকগুলো নিয়ে কথা বলবো। সত্যি কথা বলতে কি, সুপারন্যাচারাল এবং সাইকোলজিক্যাল হরর মিশিয়ে এরকম একটা ছবিতে বানানো সম্ভব, অবসেশন না দেখলে আমি কোনোদিন বুঝতে পারতাম না। আপনারা যদি ফিল্মটা এখনও দেখে না থাকেন তাহলেও এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে যা যেটুকু স্পয়লার আছে সেটা মনে হয় আপনারা ট্রেলারেই আন্দাজ করে নিতে পারবেন। আর যারা ছবিটা ইতিমধ্যেই দেখে ফেলেছেন তারা এই ভিডিওটা দেখলে সম্ভবত ছবিটা নিয়ে আরও কয়েকটা ভাবনা চিন্তার পরিসর তৈরি হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের কথাবার্তা। কারি বার্কারের ইউটিউবের শর্ট ফিল্মগুলো দেখলে বোঝা যায় তিনি তার দর্শকদের জন্য অনেকগুলো ক্লু ছেড়ে রাখেন। দর্শক যদি সেই ক্লুগুলো মেলাতে থাকে তাহলে ছবিটাকে নিজেদের মতো করে ইন্টারপ্রেট করতে পারে। অবসেশনও তার ব্যতিক্রম নয়। ছবিটা দেখতে দেখতে প্রথমেই একটা কথা মাথায় আসে, এই ছবিতে ভয়টা আসছে কোথা থেকে? অনেকে বলবেন এই ছবিটা একটা সুপার ন্যাচারাল হরর, ভয়টা একটা সুপার ন্যাচারাল উৎস থেকে আসছে। যে দোকান থেকে বিয়ার এই ওয়ান উইশ উইলোর উপকরণগুলো কেনে সেখানে ব্ল্যাক ম্যাজিকের নানান সামগ্রীও বিক্রি হচ্ছিল, কাজেই ব্যাপারটি কোনো অলৌকিক ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে। সত্যিই তো, উইশ করা মাত্রই যেভাবে ইচ্ছে পূরণ হচ্ছিল তাকে তো আর স্বাভাবিক বলা যায় না। কিন্তু এই অলৌকিকের আড়ালেই একটা দুর্দান্ত মনস্তাত্ত্বিক স্তর রেখেছেন কারি বার্কার। আপনারা যদি ছবিটা খুব মন দিয়ে লক্ষ্য করেন দেখবেন যতবার নিকি ভয়ঙ্কর হয়ে ওঠে, আনপ্রেডিক্টেবল হয়ে ওঠে, পর্দার ইমেজে আলো ছায়ার সাহায্যে নির্মাতারা দুটো স্তর তৈরি করেন। উইশ করার পর যখন প্রথম নিকি বিয়ারের বাড়ি যেতে চায় সেই দৃশ্যে নিকিকে নির্মাতারা ভয়ঙ্করভাবে দেখানো হয় বাড়ির দরজার সামনে নিকি দাঁড়িয়ে আছে, পেছনে উজ্জ্বল আলো, সামনে নিকির সিলুয়েট। এছাড়াও বহু ক্ষেত্রে বিয়ারের সঙ্গে কনফ্রন্টেশনের সময় আমরা আলো ছায়ার ব্যবহারে নির্মিত দুটো স্তর দেখতে পাবো। কখনো ব্যাকগ্রাউন্ড অন্ধকার, সামনে দাঁড়িয়ে থাকা চরিত্র উজ্জ্বল, কখনো আবার উল্টোটা। এই ট্রিটমেন্টটা প্রায় গোটা ছবি জুড়ে নির্মাতারা ব্যবহার করেছেন। কেবল এই ট্রিটমেন্টকেই আমরা যদি একটু খতিয়ে দেখি তাহলে বুঝতে পারবো এই ছবির হররের উৎসটা আসলে কোথায়। একদম প্রথমে যখন বিয়ার নিকির সঙ্গে ফোনে কথা বলছে, যখন নিকির অস্তিত্ব সম্পর্কে দর্শক প্রথমবার জানতে পারছে, তখনকার দৃশ্যটা মনে করুন। বিয়ার খাটে বসে আছে, পেছনে উজ্জ্বল পর্দা, কিন্তু বিয়ারের মুখটা অন্ধকার। যেন নিকির সঙ্গে কথা বলার সময় তার মাথার পেছনে একটা অন্য সমান্তরাল জগৎ জেগে উঠছে। নির্মাতার একটা হিন্ট দেন নিকি আসলে বিয়ারের অবচেতনে লুকিয়ে থাকা একটা পার্সোনালিটির মূর্ত রূপ হয়ে উঠছে। অবসেশনের মূল হররের জায়গাটা এটাই। নিকি একটা রক্তমাংসের মানুষ থেকে ক্রমশ বিয়ারের একটা ডিজায়ার্ড অবজেক্ট হয়ে ওঠে, যার মধ্যে একই সময় দুটো আলাদা আলাদা সেলফ বা সত্তা প্রকট হয়ে উঠছে। আলো আধারিতে এই দুই সত্তা বা দুই সেলফই বারবার ফুটে ওঠে। গোটা ছবিতে মাঝে মাঝেই দেখা যাবে বিয়ার পর্দার ফোরগ্রাউন্ডে, অর্থাৎ একদম সামনে দাঁড়িয়ে কথা বলছে, আর তার ঠিক পেছনে তাকে নীরবে স্টক করছে নিকি। যেমন বিয়ারকে যখন তার বন্ধু দোকানের পেছনে নিয়ে গিয়ে কথা বলছে তখন বিয়ারের ওপর নিকিকে নজর রাখতে দেখা যায়। তাকে নির্মাতারা একদম পেছনে আউট অফ ফোকাস রাখেন, কিন্তু নিকির উপস্থিতি, তার নজরদারিটা বোঝা যায়। ওরা দুজন ডেটে যাওয়ার পর ইয়ান যখন ফোন করে বিয়ারকে নিকির মিথ্যে কথাগুলো বলছে, তখনও আমরা দেখি ফোরগ্রাউন্ড অর্থাৎ সামনের দিকে দাঁড়িয়ে আছে বিয়ার, পেছন থেকে তার দিকে উঁকি মারছে নিকি। আরও মজার, বিয়ার দাঁড়িয়ে আছে একটা গাছের ডিজাইনের তলায়,
আর তার পেছন থেকে ধীর পায়ে বেরিয়ে আসছে নিকি। দারুণ একটা ভিজুয়াল মোটিভ তৈরি হয়, যেন উইলোর ডাল ভেঙে যে ঘটনাক্রম শুরু হলো, নিকির এই রূপ তারই ফসল। বারবার এরকম দৃশ্য তৈরি করলে দর্শকদের মনে একটা বিষয় স্পষ্ট হয়, নিকি হচ্ছে একটা প্রজেক্টেড সেলফ, একটা তৈরি করা সত্তা, একটা তৈরি করা এন্টিটি। আর এই নির্মাণের পুরোটাই হয়েছে বিয়ারের মাথায়। ফোরগ্রাউন্ডে যদি বিয়ারের আসল সেলফটা এক্সিস্ট করে, তাহলে ব্যাকগ্রাউন্ডে বিয়ারের মাথার পেছনে নিকি তার অবদমিত ইচ্ছের রূপ ধরে নানান আচরণ করে বেড়াচ্ছে, এবং সেই সমস্ত আচরণই ক্রিপি। একই সময় ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে দুরকম বিপরীতধর্মী ভিজুয়াল ব্যবহার করে নির্মাতারা দেখান দুটো বিপরীতধর্মী সেলফ একই সঙ্গে একই বাস্তবে এক্সিস্ট করছে। এই ছবির ভয়ের জায়গাটা হচ্ছে একটা মানুষের স্বাতন্ত্র মুছে যাওয়া, নিজস্ব সত্তা লোপ পাওয়া, ইরেজার অফ সেলফ। যে মুহূর্তে উইলোর ডাল ভেঙে বিয়ার নিকির ভালোবাসা চাইছে, ঠিক তখন থেকেই নিকির আর নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না। আমরা একটা দৃশ্যে দেখতে পাই বিয়ার তাকে বাড়িতে রেখে দোকানে যাওয়ার পর সে ওই জায়গাতেই ঠায় দাঁড়িয়ে থেকেছে, এমনকি টয়লেট অবধি যায়নি। এ থেকেই বোঝা যায় নিকির নিজের ওপর নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে মুছে গেছে। এখানেই মূল ভয়। যে কোনো হরর ছবিতে যে ভিকটিম, তার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। ধরুন যাকে ভূতে ধরেছে, সে তো আর নিজের ইচ্ছে কিছু করছে না, তার শরীরে একটা ভূত ঢুকে তাকে দিয়ে নানান অপকর্ম করিয়ে নি। এবং ভূতের কনসেপ্টটাও এখানে ভেবে দেখা জরুরি। আমি আগে বহুবার একটা কথা বলেছি, এই প্রসঙ্গে আরেকবার উল্লেখ করি। ভূত হলো একটা সমাজের অবচেতনের মূর্ত রূপ। একটা সমাজ যাকে ভয় পায় বা যে বিষয়টা খুব করে চায়, তাদের ভূতে সেই গণ আকাঙ্ক্ষা বা গণভীতির একটা প্রতিফলন ঘটে। যেমন আমাদের সমাজ স্বাধীন নারীদের ভয় পায়, মহিলাদের সেক্সুয়াল ফ্রিডম দিলে অনর্থ হবে বলে মনে করে। তাই আমাদের সমাজ এমন কয়েকটা মহিলা ভূত কল্পনা করেছে যারা স্বাধীন, যাদের সেক্সুয়াল ফ্রিডম আছে। যেমন শাকচুন্নি হচ্ছে সেই হিন্দু বিবাহিত মহিলার আত্মা যে যৌন অতৃপ্তি নিয়ে মারা গেছে, বা পেতনি হলো সেই অবিবাহিত মহিলার আত্মা যে ফিরে আসে তার কামনা বাসনা চরিতার্থ করতে। অর্থাৎ যে নারীরা স্বাধীন, যাদের একটা সেক্সুয়াল ফ্রিডম আছে, তাদের সমাজ ইভিল বা প্রেত বলে দেগে দিল। যাই হোক, আবার ফিরে আসা যাক অবসেশন প্রসঙ্গে। এখানেও নিকির বডিলি অটোনমি চলে যাচ্ছে, কিন্তু কেন? কোনো ভূতের উপদ্রবে নয়। একটা মানুষ তার ইচ্ছা পূরণ করবার জন্য একটা অলৌকিক পন্থার সাহায্য নিয়েছে, তার জন্য অন্য একটা মানুষের নিজের ওপরে আর নিয়ন্ত্রণ থাকছে না। বিয়ার যা যা চাইতো নিকির মধ্যে, নিকি ঠিক তেমন ভাবেই তার সামনে আসে, কিন্তু এক্সট্রিম রূপে। তাই ব্যাপারটা ভীতিপ্রদ হয়ে ওঠে। যেমন ক্যাফেতে যে মেয়েটিকে বিয়ার সামনে বসিয়ে কনফেস করছিল, নিকির অ্যাপিয়ারেন্স ছবির শেষের দিকে সেই মেয়েটির মতোই হয়ে ওঠে। বিয়ারের স্বীকারোক্তি শুনে ক্যাফের ওই মেয়েটির চোখে যে ঝিলিক দেখা দিয়েছিল, নিকির চোখের মণিতেও সেই একই আলো ফিরে আসে, কিন্তু সেই আলোটা ইরি। অর্থাৎ বিয়ার যা যা পছন্দ করত, নিকি তারই একটা বিকৃত রূপ হয়ে ওঠে। ঠিক সমাজ এবং ভূতের সম্পর্কটা যেরকম। কিন্তু বিয়ারকেই বা এতটা পথ পেরিয়ে ওয়ান উইশ উইলোর দ্বারস্থ হতে হলো কেন? এখানে ফিয়ার অফ রিজেকশনের গল্পটা চলে আসছে। পরিচালক বিয়ারের চরিত্রের সমান্তরালে বা বলা যায় সম্পূর্ণ বিপরীতে ইয়ানের চরিত্রটা রেখে একটা দারুণ কন্ট্রাস্ট তৈরি করেছেন। বিয়ার একটু লাজুক মুখচোরা ছেলে, তুলনায় ইয়ান অনেক বেশি লাউড। বিয়ার আর ইয়ান দাঁড়িয়ে আছে পুরুষ চরিত্রের দুটো স্পেকট্রামে। একজন তথাকথিত নাইস গাই, আরেকজন তথাকথিত স্টার্ড। পরে আমরা জানতে পারি ইয়ান নিকির সঙ্গে একটা সম্পর্কে ছিল, কিন্তু সে ইচ্ছে করে বিয়ারকে সেই কথাটা জানায়নি। এমনকি যখন সে জানতে পারলো নিকি বিয়ারের বাড়িতে গিয়েছিল, তখনও সে বিয়ারকে পুরোটা খুলে বলেনি। সে চেয়েছিল বিয়ারকে সাবোটাজ করতে। নিকির যা যা পছন্দ নয়, সে সেগুলোই বিয়ারকে করতে উপদেশ দিয়েছিল। বলেছিল নিকির মন পেতে গেলে তাকে ইচ্ছে করে নিষ্ঠুর আচরণ করতে হবে। এই ইয়ান কিছু স্টিরিওটিপিক্যাল নিদান দেয়, মানে কিভাবে নিকিকে কোট আনকোট পটানো সম্ভব তা নিয়ে বিয়ারকে সে কয়েকটা উপদেশ দেয়। ছবির একদম শুরুতেই আমরা দেখতে পাবো ইয়ান বলছে নিকিকে ফ্রিকি নিকি বলে টিজ করতে। এমনকি বিয়ার যতবার নিকিকে প্রপোজ করতে যায়, ততবারই ইয়ান তাকে বাধা দেয়। বিয়ার গাড়িতে যেতে যেতে নিকিকে একবার দোনোমনো করে ওই নামে ডেকেও ফেলে, কিন্তু আমরা দেখতে পাই নিকি তৎক্ষণাৎ বিরক্ত হচ্ছে, ইয়ানকে বলছে তুমি আমাকে ওই নামে ডেকো না। নিকি গাড়ি থেকে নেমে একবার বিয়ারকে জিজ্ঞাসাও করে যে বিয়ার ওকে পছন্দ করে কিনা,
কিন্তু প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে বিয়ার তৎক্ষণাৎ সেই প্রশ্নটা নাকচ করে দেয়। নিকি গাড়িতে যেতে যেতেই বিয়ারকে বলে সে একমাত্র বিয়ার ছাড়া কারুর সঙ্গেই মন খুলে প্রেমের কথা বলতে পারে না, এইসব বিষয়ে আলোচনা করতে পারে না। বোঝা যায় ইয়ানের সঙ্গে নিকির যতই একটা শারীরিক সম্পর্ক থাকুক না কেন, সেই জায়গাটা পেরিয়ে ইয়ান কখনোই নিকির আশ্রয় হয়ে উঠতে পারেনি। এই দুই ধরনের পুরুষই নিকিকে দুভাবে দেখেছে, দুই দৃষ্টিভঙ্গি থেকে দেখেছে, কিন্তু কেউই মানুষ নিকিকে চিনতে পারেনি বা চিনতে চায়নি। বিয়ার আর ইয়ানের এই কন্ট্রাস্টটা এই ছবিতে গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখছি দুজন দুরকম পুরুষ হলেও তারা নিকিকে নিজেদের মতো করে কল্পনাই করে নিয়েছে। নিকির প্রত্যেকটা বন্ধুত্বপূর্ণ আচরণকে বিয়ার সম্ভাব্য হিন্ট ভেবে ভুল করেছে, এবং নিকিকে নিয়ে তার যে অবসেশন সেটা পেরিয়ে গিয়ে সে সারার ভালোবাসাটাও লক্ষ্য করেনি। নিকি বাস্তবে যা মানুষ সেটাকে ওভারলুক করে সে নিকিকে একরকমভাবে কল্পনা করেছে। আর সেই কল্পনা থেকেই বিয়ার কখনো নিকিকে প্রপোজ করার সাহস দেখায়নি, শর্টকাট নিতে গেছে, যার ফল হলো নিকির স্বাধীন সত্তাটি মুছে যাওয়া। এই ছবিতে নিকির বডিলি অটোনমি চলে যাওয়ার নেপথ্যের প্রধান কারণটি হলো একটি নারীকে মানুষ হিসেবে ট্রিট না করতে পারা। একজন কেমন হতে পারে কল্পনা করে প্রেমে পড়লে শর্টকাটে তার মন পাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, এবং আসল মানুষটা আমি যা ভাবছি তার থেকে আলাদা হতে পারে, এই চিন্তা থেকে অনেকের মনে একটা ফিয়ার অফ রিজেকশন তৈরি হয়। এই ছবিতে বিয়ারের মনে ওরকম একটা প্রত্যাখ্যাত হওয়ার ভয় তৈরি হয়েছিল, ফলে সেই ভয় থেকেই এই ছবির যাবতীয় ঝামেলার উৎপত্তি। একজন বিখ্যাত লেখক ছিলেন, তার নাম উইলিয়াম ওয়াইমার্ক জ্যাকবস। তিনি ডাব্লিউ জ্যাকবস বলেই বেশি বিখ্যাত। তার সব থেকে প্রসিদ্ধ গল্পটির নাম হলো দ্য মাঙ্কিজ প, বাংলাও হয়েছে বাঁদরের থাবা বলে। সেই গল্পটির নির্যাসের সঙ্গে অবসেশনের আশ্চর্য মিল পাওয়া যাবে। আমি গল্পটা একটু বলি। গল্পটি আবর্তিত হয় হোয়াইট দম্পতিকে কেন্দ্রে রেখে। মিস্টার অ্যান্ড মিসেস হোয়াইটের এক বন্ধু তাদের তাদের দুজনকে একটা প্রায় শুকিয়ে যাওয়া বানরের থাবা এনে দেন। বলেন এই বানরের থাবা নাকি তার মালিকের 3টে ইচ্ছে পূরণ করতে পারে, কিন্তু সেই ইচ্ছে পূরণটা ডেঞ্জারাস, মানে তার বিনিময়ে যা দিতে হবে সেটা মর্মান্তিক। তারা সেই বন্ধুটি এদের দুজনকে বারবার করে সাবধান করেন যে তোমরা এই বানরের থাবাটা ব্যবহার করো না। কিন্তু সেই বন্ধুটি চলে যাওয়ার পর মিস্টার হোয়াইট প্রচণ্ড কৌতূহলী হয়ে সেই বানরের থাবার কাছে বাড়ি সারানোর জন্য $200 চেয়ে বসেন। পরের দিন তার ছেলে যে কোম্পানিতে কাজ করতো সেই কোম্পানি থেকে একটা লোক আসে এবং এসে বলে যে আপনাদের ছেলে একটা দুর্ঘটনায় মারা গেছে, কোম্পানি দায় স্বীকার না করলেও ক্ষতিপূরণ হিসেবেই $200 দিতে চায়। তারা স্তম্ভিত হয়ে দেখেন বানরের থাবা তাদের $200 ইচ্ছাটা পূরণ করেছে বটে, কিন্তু তাদের ছেলেকে চিরতরে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। ছেলে মারা যাওয়ার প্রায় 10 দিন পরে যখন গোটা বাড়ি থমথম করছে, তখন মিসেস হোয়াইট আর থাকতে না পেরে বানরের থাবার কাছে দ্বিতীয় উইশ করেন, বলেন আমার ছেলেকে ফিরিয়ে দিয়ে যাও। সেই রাত্রে ছেলেকে যেভাবে কবর দেওয়া হয়েছিল সেরকম রক্তাক্ত ক্ষতবিক্ষত রূপে ছেলেটি ফিরে এসে দরজায় টোকা মারতে থাকে। মিস্টার অ্যান্ড মিসেস হোয়াইট সেই দৃশ্য সহ্য করতে না পেরে তৃতীয় এবং শেষ উইশ করেন যে ছেলে যেরকম অবস্থায় কবরে ছিল আবার ফিরে যাক, শান্তিতে থাকুক। এভাবে তাদের সেই 3টে ইচ্ছের কোটা শেষ হয়। এই গল্পের সঙ্গে অবসেশনের মিলগুলো খুব সহজেই বুঝতে পারা যাবে। দুই ক্ষেত্রেই স্বাভাবিক জীবন প্রবাহকে খর্ব করে শর্টকাটে কিছু পেতে গেলে মানুষের যে জীবন মরণ সমস্যা তৈরি হচ্ছে সেটাই গল্পের উপজীব্য। একটা ইচ্ছে পূরণের সঙ্গে যখন অনেকটা স্টেক জড়িয়ে থাকে তখন ইচ্ছা প্রকাশ করার সময় সাবধান হওয়া উচিত। এই দুটো গল্পই যেন আমাদের সেইটা শিখিয়ে দিয়ে যায়। ডিসি বা মার্ভেলের নানান গল্পেও ইচ্ছা পূরণের এই সংকটগুলো আমরা দেখতে পাবো, যেমন ফ্ল্যাশ পয়েন্ট প্যারাডক্স বা স্পাইডারম্যান নো ওয়ে হোম। ফ্ল্যাশ পয়েন্ট প্যারাডক্সে ফ্ল্যাশ অতীতে গিয়ে তার মার খুন হওয়ার ঘটনাটাকে আটকে দিতে চেয়েছিল, ফলে গোটা টাইম লাইনটা ভেঙে পড়ে এবং একটা প্রচণ্ড কেয়টিক সিচুয়েশন তৈরি হয়। স্পাইডারম্যান নো ওয়ে হোমেও আমরা দেখতে পাবো যে পিটার পার্কার যখন চাইছে তার আইডেন্টিটিটা সবাই ভুলে যাক, তখন তার সেই ইচ্ছেটা পূরণ করতে গিয়ে কি ঝামেলা হচ্ছে। এরকম অজস্র উদাহরণ আছে। শেষে এটুকু বলা যায় অবসেশন সার্থক হরর ছবি অবশ্যই হয়ে উঠতে পেরেছে। গল্পটি কিন্তু খুব ঘটনাবহুল নয়, মূলত নিকি ক্রিপি থেকে গল্পের সঙ্গে সঙ্গে আরও ক্রিপি হয়ে উঠছে এবং বিয়ার ক্রমশ তার নিয়তির কাছে পরাজয় স্বীকার করছে। এই হচ্ছে গল্প।
কিন্তু মাইকেল জনস্টন এবং ইন্ডি নাভারেট যে অভিনয় করেছেন তাই দর্শককে শেষ অবধি সিটে বসিয়ে রাখবে। ইন্ডি নাভারেট তো টেরিফিক। এক একটি দৃশ্যে তার তাকানো, হাসি, সংলাপ বলা হাড় কাঁপিয়ে দিয়েছে। আর কারি বার্কার যত্ন করে ইরি মুহূর্তগুলো তৈরি করেছেন। দরজায় টেপ লাগিয়ে দেওয়া, সময় সময় নিকির চিৎকার, এক একটি মুহূর্ত সিনেমা শেষ হওয়ার বহু পরেও মনে থেকে যায়। সব মিলিয়ে বলা যায় কারি বার্কারের এই ছবি হররের পেছনে যত না অলৌকিক বা মনস্তাত্ত্বিক কারণ রেখেছে, তার থেকে বেশি দায়ী করেছে এই একটা মানুষের আইডিয়ার প্রেমে পড়ার প্রবণতাটিকে। এই ছবি ভবিষ্যতে হরর ফিল্মের বাঁকবদল ঘটিয়ে দেবে বলেই আমার ধারণা। এই গোটা টিমটারই অন্যান্য কাজগুলির দিকে আমি অন্তত খুব আগ্রহ ভরে তাকিয়ে থাকব। আজকের ভিডিওতে আমি কথা বললাম অবসেশন নিয়ে, ছবিটির বিভিন্ন টেকনিক্যাল দিক, বিভিন্ন থিম্যাটিক দিক নিয়ে কথা বললাম। আপনাদের যা মতামত, আপনাদের যা অবজারভেশন, সেগুলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শীঘ্রই ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।